ওকে বন্ধুরা, প্রগতি এডুকেয়ারে তোমাদের প্রত্যেকে স্বাগত। আমি শঙ্কর সামন্ত, তোমাদের প্রিয় সামন্ত স্যার। আজ আমি তোমাদের জন্য পদার্থবিজ্ঞানের এমন একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, যেটা শুধু পদার্থবিজ্ঞান নয়, রসায়নের প্রত্যেকটা প্রশ্নের, প্রত্যেকটা রাসায়নিক বিক্রিয়ায় এই কনসেপ্ট বা ধারণাটা অতীব প্রয়োজনীয়। এবার তার মধ্যে যে চ্যাপ্টার, সেটা হচ্ছে পরমাণুর গঠন, অর্থাৎ অ্যাটমিক স্ট্রাকচার। এই অ্যাটমিক স্ট্রাকচার যদি তোমাদের ভালো করে জানা থাকে, তাহলে তোমরা সেখান থেকে কোনো একটা নির্দিষ্ট মৌলের ইলেকট্রন বিন্যাস, সেই ইলেকট্রন বিন্যাস থেকে তার যোজ্যতা, এবং তার যোজ্যতা জানা থাকলে তার অ্যাটমিসিটি অর্থাৎ ওই মৌলের পারমাণবিকতা, এবং ওই পারমাণবিকতা বা যোজ্যতা যদি জানতে পারো, তাহলে ওই মৌল অন্য কোনো মৌলের সঙ্গে কিভাবে যুক্ত হয়, সেই যুক্ত হয়ে কোনো যৌগ গঠন করে কিভাবে, সেই সমস্ত সম্পূর্ণ তথ্য আমরা জানতে পারবো এই অ্যাটমিক স্ট্রাকচার থেকে। তো সেজন্য বলছি, এই অ্যাটমিক স্ট্রাকচারের প্রত্যেকটা পয়েন্ট ভালো করে নোট করে নিজেরা মুখস্থ করে নেবে, এবং প্রত্যেকটা এমসিকিউ যে লাইনগুলো বলবো সেখান থেকে প্রচুর এমসিকিউর প্রশ্ন হয়, যা যে কোনো চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই অ্যাটমিক স্ট্রাকচার শুরু করার আগে আমি কিছু বেসিক ইনফরমেশন দেব। সেটা কি? সেটা হচ্ছে যে এই অ্যাটমিক স্ট্রাকচার অর্থাৎ অ্যাটম কি, কোথা থেকে এলো, সে সম্বন্ধীয় একটা পূর্ব ইতিহাস তোমাদের আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো তার আগে বলি বন্ধুরা, চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, এবং এই অ্যাটমিক স্ট্রাকচারের প্রত্যেকটা ভিডিও আমি আপলোড করব, যা তোমাদের যে কোনো চাকরির পরীক্ষা হোক বা অন্য কোনো পরীক্ষার ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ। শুধু পরীক্ষা নয়, যদি কোনো কেমিস্ট্রি, কোনো রাসায়নিক বিক্রিয়া নিজের থেকে একটু তৈরি করতে পারতে শেখো, তাহলে অ্যাটমিক স্ট্রাকচারটা অবশ্যই গুরুত্বপূর্ণ। অ্যাটমিক স্ট্রাকচার না করে কেমিস্ট্রির বাকি অপশানগুলো বা যে সমস্ত চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো না পড়াই ভালো। তো সেজন্য বলি, ভিডিওটি ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে এই অ্যাটমিক স্ট্রাকচারের প্রত্যেকটা ভিডিও তোমরা আমার এই চ্যানেল থেকে দেখতে পারো, এবং যেটা খুবই তোমাদের কাজে লাগবে। চলো, যেটা বলার সেটা হচ্ছে, এই অ্যাটমটা তাহলে কি, এলো কোথা থেকে? আমরা তার আগে এটা তো জানি যে একটা পদার্থ, অর্থাৎ যাকে কিনা আমরা যদি টাচ করি, অর্থাৎ স্পর্শ করতে পারবো, যার একটা নির্দিষ্ট আকার থাকতে পারে, আয়তন থাকতে পারে, অবস্থান থাকতে পারে, যার গন্ধ, বর্ণ, স্বাদ থাকতে পারে। তো একে আমরা বলি সাধারণত পদার্থ বা ম্যাটার। সাপোজ এরকম একটা পদার্থ আমি ধরে নিলাম। এবার এই পদার্থকে ভাঙলে আমরা ছোট ছোট কণা পাবো। এই ছোট ছোট পদার্থের যে কণাগুলো, সেই কণাগুলোকে ভেঙে, অর্থাৎ এই পদার্থকে ভেঙে যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাই, সেগুলোকে সাধারণত বলি আমরা যৌগ। এবার এই যৌগকে আমরা সাধারণত বলতে পারি অণু। এবার এই অণুর ধারণাটা দিয়েছিলেন আমাদের এক ভারতীয় বিজ্ঞানী, যার নাম ঋষি কণাদ। এবার এই ঋষি কণাদ যখন এরকম একটা ধারণা দিচ্ছে, সেই সময় এক গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস, তিনিও প্রায় সমসাময়িক এই অণুর ধারণাটা দিয়েছিলেন। পরবর্তীকালে
তিনি এটাও বলেছিলেন যে এই অণু নাকি পদার্থের ক্ষুদ্রতম কণা, তাকে আর ভাঙা যায় না বা ধ্বংস করা যায় না। কিন্তু পরবর্তীকালে কি দেখলাম, এই যে অণু, যদি অণু পরমাণুকে ভেঙে ছোট করে অণু পাওয়া যেত, সেই অণুটাকে যেটা ভাঙলে আর পাওয়া যায় না ছোট কণা বা ক্ষুদ্রতম কণা, যেটা আদি কণাদ বলে গিয়েছিলেন, পরবর্তীকালে দেখলাম প্রায় 1808 খ্রিস্টাব্দে, এই 1808 খ্রিস্টাব্দে জন ডাল্টন, যিনি কিনা কোন রাসায়নিক বিক্রিয়ার গতি প্রকৃতি লক্ষ্য করার জন্য যে পর্যবেক্ষণ করলেন, তাতে দেখা যায় এই অণু নয়, অণুর চেয়ে ক্ষুদ্রতম কণা, এই অণুর চেয়ে ক্ষুদ্রতম কণা অর্থাৎ যা কিনা কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, সেই ক্ষুদ্রতম কণাই আবিষ্কার করে ফেললেন জন ডাল্টন। জন ডাল্টন কি বললেন, যে কোনো মৌলের ক্ষুদ্রতম কণা যা অণুকে ভেঙে পাওয়া যায়, সেই ক্ষুদ্রতম কণাই হলো অ্যাটম বা পরমাণু। বোঝা গেল? এবার পরমাণুটা কি? তাহলে ডাল্টন কি বলে গেলেন, পরমাণু হচ্ছে কোনো মৌলের বা কোনো অণুর ক্ষুদ্রতম কণা, যাকে ভেঙে আর অন্য কোনো কণায় পাওয়া যাবে না। এবার এই অ্যাটম বা পরমাণু যেটা ডাল্টন বলে গিয়েছিলেন, কিন্তু সেটা পরে কি দেখলাম, পরে দেখলাম না, এই যে অ্যাটম বা পরমাণু, এই পরমাণুকে ভেঙে পরবর্তীকালে বিজ্ঞানীরা তাদের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই অ্যাটমকে ভেঙে আরো কতগুলো কণার আবিষ্কার করে ফেললেন। যেটা ডাল্টন বলে গেছিলেন সেটা পরবর্তীকালে ব্যর্থ হলো। পরবর্তীকালে এই অ্যাটম বা পরমাণুকে ভেঙে সাধারণত মূল 3 কণিকার সন্ধান পাওয়া গেল বা বিজ্ঞানীরা আবিষ্কার করে ফেললেন। সেটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন হচ্ছে কোন একটা পরমাণুর মূল 3 কণিকা। তাছাড়াও পজিট্রন, মেসন, নিউট্রিনো, ইউট্রিনো ইত্যাদি কণা যদিও এখন তা আবিষ্কার করে ফেলেছে বিজ্ঞানীরা, কিন্তু আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে মূল 3 কণিকা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এবার এই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন কি একটু ধারণা দিয়ে দিই। এই ইলেকট্রন হচ্ছে কোনো একটা পরমাণুর ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা, প্রোটন হচ্ছে কোনো মৌলের ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা, আর নিউট্রন হচ্ছে কোনো মৌলের নিস্তড়িত কণা। আমরা ইলেকট্রনকে সাধারণত ই দ্বারা প্রকাশ করব, যেহেতু ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা তাই ই মাইনাস দিলাম। প্রোটন যেহেতু ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা তাই পি দ্বারা প্রকাশ করব। নিউট্রনকে আমরা এন দ্বারা প্রকাশ করব। এবার এই যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এদের প্রত্যেকের একটা নির্দিষ্ট করে আধান বা চার্জ রয়েছে বা আধান। এদের একটা নির্দিষ্ট করে ভর রয়েছে, আবার এদের ব্যাস রয়েছে। আমরা এইগুলো এখন জেনে নেব। ইলেকট্রনটা আমি নিচে দিয়ে দিই। এবার প্রোটনের আধান। প্রোটনের আধান কত? প্রোটনের আধান হচ্ছে 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার -10। এটা হচ্ছে ESU। প্রোটনের ভর কত? প্রোটনের ভর হচ্ছে
1.6725 into 10 to the power minus 24 গ্রাম। এবার প্রোটনের ব্যাস কত? প্রোটনের ব্যাস হচ্ছে 2.4 into 10 to the power minus 13 সেন্টিমিটার। এবার আসছি নিউটন। নিউটনের আধান কত? আর নিউটনের আধান 0। এর ভর কত? নিউটনের ভর হচ্ছে 1.675 into 10 to the power minus 24 গ্রাম। আর নিউটনের ব্যাসার্ধ কত? আর নিউটনের ব্যাসার্ধ হচ্ছে 1.2 into 10 to the power minus 13 সেন্টিমিটার। এবার ইলেকট্রন। ইলেকট্রনের চার্জ কত? ইলেকট্রনের যা চার্জ প্রোটনের তা একই চার্জ, শুধু এটা চার্জটা বিপরীত। সেটা হচ্ছে 4.8 into 10 to the power minus 10 ESU। ভর কত? না ভর হচ্ছে ইলেকট্রনের ভর 9.11 into 10 to the power minus 28 গ্রাম। এবার এর ব্যাস কত? না এর ব্যাস হচ্ছে 2.8 into 10 to the power minus 13 1.4 ভুল বলছি, এটার ব্যাস হচ্ছে 2.8 into 10 to the power minus 13 ব্যাসার্ধ minus 13 সেন্টিমিটার। এবার এই টার্মগুলো তোমরা নোট করে মুখস্থ করবে। পরীক্ষা আসার চান্স থাকে, মাঝে মধ্যে জিজ্ঞেস করতে পারে। আর যেটা বলার সেটা হচ্ছে তোমাদের পরীক্ষায় দিয়ে দেয়, এই যে আধানটা লিখছি প্রোটনের আধান লিখেছিলাম যে 4.8 into 10 to the power minus 10 ESU। তোমাদের কিন্তু এটা জিজ্ঞেস করে কুলম্ব ইউনিটে, কুলম্ব এককে। তখন কি করবে? আমরা জানি এই যে ESU, এই ESU থেকে কুলম্বে যদি ট্রান্সফার করতেই হয় তাহলে আমাদেরকে এই 3 10 to the power এটাকে 3 দিয়ে ভাগ করতে হয় এবং 10 to the power 9 ইন্টু করতে হয়। ব্যাপারটা হচ্ছে এরকম, 4.8 into 10 to the power minus 10 into 10 to the power minus 9 by 3। এটা কেন? না আমরা একটা একক শিখেছি যে 1 ESU সমান 1 by এটা হচ্ছে 1.602 into 10 to the power minus 19 কুলম্ব। এটা আমি ফিজিক্সে যখন ইলেকট্রোস্ট্যাটিক করাবো তখন বলে দেবো। তো এটাই হচ্ছে কুলম্ব ইউনিটে প্রোটনের আধান। আর ইলেকট্রনের আধানও সেম,
কিন্তু বিপরীত আধানযুক্ত। চলো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। পরবর্তী ভিডিওগুলো সবগুলো আপডেট প্রত্যেকটা পাই টু পাই দিয়ে দেবো, তোমাদের কোনো সমস্যা হবে না। ওকে, বাই, গুড নাইট।